শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম তার হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, এটা আমরা জানতাম। এবং আমি তার আগে একটা জিনিস বলছি, আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি সামনাসামনি দেখেছি, আমি তখন সেকেন্ড টার্মের ক্যাডেট, এবং জিয়াউর রহমান হত্যাকাণ্ড যখন হয় তখন আমরা বিএ মেরিট হিসেবে আছি। এবং এরপরে হত্যাকাণ্ডের পরের যে বিচার প্রক্রিয়া, সেই সমস্ত অফিসারদেরকে যাদেরকে কোর্ট মার্শালের মুখোমুখি করা হয়েছে তাদের অনেকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে ওই সময়। তার মধ্যে দুজনের নাম আমার এখন খুব ভালো মনে পড়ে। একজন ছিলেন মেজর মারুফ, আর একজন ছিলেন সম্ভবত মেজর হাফিজ। উনি ছিলেন এসসির অফিসার, একজন সিগন্যালসের অফিসার। তো মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই, কিন্তু এনারা ছিলেন চিটাগং স্টেশনে ছিলেন। এই হত্যাকাণ্ডে সাধারণত আপনি সবাই জেনে থাকবেন যে এটা মুক্তিযোদ্ধা অফিসার যারা ছিল তারা সবাই এটার মধ্যে অন্তত ছিল, এবং তাদের মধ্যে মেজর মুজাফফর এবং মেজর এস এম খালেদ, যিনি ছিলেন BM 69 ব্রিগেড এবং ইনি ছিলেন BM 65 ব্রিগেড। এই দুজন পলাতক ছিল। ইনি ছিলেন SS2 আর এস এম খালেদ যিনি ছিলেন উনি ছিলেন হলো SS1 এর। অর্থাৎ এই দুজন অফিসার এবং সেই সাথে ক্যাপ্টেন মোসলেউদ্দিন, এই তিনজন পলাতক ছিলেন। আর বাকি যারা ছিলেন ব্রিগেড কমান্ডার, ব্রিগেডিয়ার মহসিন, তারপরে কর্নেল নওয়াজেশ, তারপর হচ্ছে কর্নেল মাহবুব, তারপরে কর্নেল ফজলে হাসান, কর্নেল মতি, এরা সবাইকে কিন্তু ফাঁসির মুখোমুখি করা হয়েছে। এবং এই যে পালিয়ে তারা থাকলেন, এই যে কেন জিয়াউর রহমানদের হত্যাকাণ্ড হলো, এটার ব্যাপারে কিন্তু অনেক রকম মিথ আমি বলবো যে এটা প্রচলিত আছে। কারণ এই তদন্তটা জনসমক্ষে কখনোই আনা হয় নাই, এবং যে জানতে দেওয়া হয় নাই যে দেশের জাতির একমাত্র আমি বলবো রাষ্ট্রনায়ক যিনি ছিলেন, তাকে হত্যা করার পরে তার হত্যাকাণ্ডের তথ্য উদ্ঘাটন করা হলো না। যদি হয়েও থাকে এবং দ্রুত ফাঁসি দিয়ে দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়েছে। এটা এখন কথা হচ্ছে যে জেনারেল মঞ্জুর সাথে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে তাদের ব্যক্তিগত না, এটা অ্যাকচুয়ালি একটা আদর্শিক দ্বন্দ্ব। আমি বলবো যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা অফিসারদের প্রতি খুবই দুর্বল ছিলেন, এবং আমি তার যত রকম তার আমি সেনাবাহিনীতে আসার পরে এবং তার আগে থেকেই, তখন অবশ্য তত্ত্ব বুঝিনি, বাট সেনাবাহিনীতে আসার পরে আমি তার ইতিহাস পড়ে আমি দেখেছি যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ তার একটা খুব একটা নাজার অবস্থান তার হৃদয়ে ছিল, এবং এই মুক্তিযুদ্ধে যারা তার সহকর্মী ছিল বা সহযোদ্ধা ছিল তাদের প্রতি অত্যন্ত দুর্বল ছিলেন। এখানে অনেকে প্রশ্ন করতে পারে, এবং শুধু তাই না, এবং তাদের যে সবচেয়ে বড় কথা কি, যে ওই সময় যে মুক্তিযোদ্ধারা ছিল তাদের বয়স ছিল কিন্তু ছিল 30 এবং 25-এর মাঝামাঝি। তো এই বয়সের যারা অফিসার, তাদের ভিতরে আবেগ প্রচন্ড ভাবে কাজ করেছে, এবং যুদ্ধ এমন একটা ব্যাপার, এটা আবেগ দ্বারা অ্যাকচুয়ালি আবেগ দিয়েই তাড়িত। তার আবেগ ছাড়া কিন্তু আসলে যুদ্ধ করা সম্ভব হয় না। সুতরাং এই আবেগের বশবর্তী হয়ে যে দেশ স্বাধীন করা হলো, এই সমস্ত মুক্তিযুদ্ধ অফিসার যারা পুরো মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছে মাঠে থেকে, তাদের যে অবদান, এটা মুক্তিযুদ্ধ অফিসাররা ভাবতে শুরু করেছে, তাদের অবদানটাকে জিয়াউর রহমান খাটো করে দেখছে। পক্ষান্তরে জিয়াউর রহমান ছিল কিন্তু শুধু মুক্তিযোদ্ধা না, সে ছিল একজন রাষ্ট্রনায়ক। সে রাষ্ট্র গড়ার চিন্তায় তখন মগ্ন। সে তখন পুরো রাষ্ট্রকে একত্র করার জন্য সে চেষ্টা করছে। তো এই যে স্পিরিট, এই দুটোর মধ্যে এই যে বা একটা তরুণ মুক্তিযোদ্ধারা এবং একজন পরিপক্ক, অপেক্ষাকৃত তরুণ বাট পরিপক্ক একজন রাষ্ট্রনায়কের যে ভাবনা চিন্তার যে ফারাক বা পার্থক্য, এটাই কিন্তু আসলে তাদের ভিতরে এই দূরত্বটা তৈরি করেছে। এখন আমি এটা এভাবেই দেখি। তিনটা বিষয় নিয়ে আমি মনে করি যে তাদের দূরত্বটা হয়েছিল। একটা হচ্ছে যে জেনারেল মঞ্জুর, উনি ছিলেন জিয়াউর রহমানের পরে একজন খুবই গুরুত্বপূর্ণ সিনিয়র মুক্তিযোদ্ধা। তার ধারণা ছিল যে সেনাবাহিনীতে তখন যে সমস্ত অফিসারদেরকে পাকিস্তান থেকে ফেরত যে সমস্ত অফিসাররা ছিলেন, তাদেরকে জিয়াউর রহমান বেশি গুরুত্ব দিয়েছে। প্রমাণ, জেনারেল এরশাদকে তিনি সেনাপ্রধান হিসেবে নিয়োগ করেছেন। এটাও তার প্রথম তার ছিল, এবং জেনারেল এরশাদের নেতৃত্ব মানতে তাদের হয়তো কোনো অসুবিধা হতো না, কিন্তু জেনারেল এরশাদের যে তার যে আমি বলবো কোয়ালিটি, ভাইসেস ছিল, সেগুলি খুবই মুখরোচক ছিল, এবং এটা সাধারণ অফিসারদের মধ্যে খুব একটা সম্মানজনক ছিল। এটা এক। 2 নম্বর হচ্ছে যে হিল ট্যাক্সের ইস্যু নিয়ে জেনারেল মঞ্জুরের সাথে দুটো পার্থক্য তৈরি হয়েছে। তার আগে আরেকটা হয়েছিল যে তিনি যে যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তাদের কিছু কিছু সিনিয়র রাজনীতিবিদদেরকে তিনি রিহ্যাবিলিটেট করছিলেন। এটা হলো তার সেকেন্ড কমপ্লেন। থার্ড ছিল যে উনি চিটাগং হিল ট্যাক্সে বাঙালিদের সেটেলমেন্ট পুনর্বাসনের ব্যাপারে ওনার
মতভেদ ছিল। এবং আমি শুনেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার সিও ছিলেন তার এডিসি, জিয়াউর রহমান এডিসি, উনি বলেছেন যে আমি জিয়াউর রহমানকে যখন পুরো ব্যাপারটা ব্যাখ্যা করা হলো, জিয়াউর রহমান শুধু এক শব্দে বলল, সেটেলমেন্ট উইল গো অন, বলে উনি ওনার সিদ্ধান্ত দিয়ে এসছেন। সো জিয়াউর রহমান এই সিদ্ধান্ত একটা, আমি বলবো যে একটা যুগান্তকারী সিদ্ধান্ত। যদিও এটা নিয়ে অনেকের অনেক রকম মত থাকতে পারে, তবে বাংলাদেশের পতাকা চিটাগং হিল ট্র্যাক্সে এখন উদয়মান বিকজ এই বাঙালিরা ছিল বলেই, তাদের কারণে কিন্তু আজকে আমরা হিল ট্র্যাক্সে আমাদের দেশের জাতীয় পতাকা আমরা দেখতে পাচ্ছি। থার্ড পয়েন্টটা যেটা ছিল সেটা হচ্ছে যে এই মুক্তিযোদ্ধা অফিসারদেরকে উনি ভাবছেন যে তাকে কর্নার করে দেওয়া হয়েছে। আসলে এই কর্নারটা কিন্তু জেনারেল মঞ্জুর নিজেই করেছেন। উনি কোনো পাকিস্তান ফেরত অফিসারদেরকে উনি ওনার ফরমেশনে নিতে চাইতেন না। যারা কেউ অধিনায়ক হতো উনি এমএস ব্রাঞ্চে কথা বলে তাদেরকে সরিয়ে দিতেন। উনি বলতেন যে আমি দরকার হলে একটা মেজর ইউনিটের কমান্ড করবে, বাট আই ডোন্ট ওয়ান্ট এ লেফটেন্যান্ট কর্নেল, পাকিস্তান ফেরত লেফটেন্যান্ট কর্নেল। এই যে একটা বিভাজন, এটা জিয়াউর রহমান চায় নাই। জিয়াউর রহমানের কিন্তু তত্ত্ব ছিল ডিফারেন্ট। উনি কিন্তু সেনাবাহিনীকে যদি উনি বিভাজিত দেখেন, সেই সেনাবাহিনী দাঁড়াতে পারবেন না, বিকজ উনি এত মোকাবেলা করতে হচ্ছে ওনাকে, যার কারণে উনি সেনাবাহিনীকে একত্রিত করতে চেয়েছেন। এবং পাকিস্তান ফেরত যে অফিসাররা ছিল তারা কিন্তু সবাই, দু একজন হয়তো বা তাদের প্রবলেম থাকতে পারে, বেশিরভাগ কিন্তু তাদের পেশাগত দক্ষতা ছিল, তাদের সাংগঠনিক ক্ষমতা ছিল, এবং এই আর্মিটার কিন্তু ব্যাকবোন ছিল তারাই। আমরা যে যাই বলি না কেন, তারা কিন্তু ছিল ব্যাকবোন। তাদেরকে দিয়ে কিন্তু আমরা এই সমস্ত ইনস্টিটিউশনগুলো তৈরি করেছি। আজকে যে বড় বড় ইনস্টিটিউশন আপনি দেখেন, এনডিসি বলেন, স্টাফ কলেজ বলেন, স্কুল অফ ইনফ্লুয়েন্স প্র্যাকটিস, এটা কিন্তু তাদের তৈরি। সুতরাং তাদের অবদানটাকে জিয়াউর রহমান এই জিনিসটা চেয়েছেন, কিন্তু জিয়াউর রহমান এবং মুক্তিযুদ্ধ অফিসাররা তারা এমন একটা মেরুতে দাঁড়িয়েছিল যে তাদের ভিতরে সেই যোগাযোগটা হচ্ছিল। মানে মনে করা হয়েছিল যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়াচ্ছেন, তাদের ধারণা ছিল। জিয়াউর রহমান এমন একটা ব্যক্তিত্ব ছিল, উনি কিন্তু এরকম মানে সদালাপি না, উনি খুব রিজার্ভ প্রকৃতির, রাশভারী ছিলেন, এবং ওনার সখ্যতা শুধুমাত্র দুই একজনের সাথে ছিল। এটা জিয়াউর রহমানের একটা বিরাট একটা ব্যারিয়ার ছিল। এইটার জন্যই কিন্তু এই বিষয়ে আরো একটু ডিটেইল একটু যাবো। আমি একটু আবু রুশদ, আমরা গণমাধ্যমে খবরে যেটা পাচ্ছি যে যিনি অ্যারেস্ট হলেন মুজাফফর হোসেন, তিনি ভারতে দীর্ঘদিন পালিয়েছিলেন শক্তি ব্যানার্জি ছদ্মনামে। এই ঘটনার মধ্যে এটা কি বলা যায় বা পৌঁছানো যায় যে জিয়াউর রহমান হত্যার পেছনে বিদেশি ষড়যন্ত্র ছিল? মানে এটা শুধুমাত্রই জেনারেল মঞ্জুরের সঙ্গে তার ব্যক্তিগত হোক কিংবা প্রাতিষ্ঠানিক বিরোধ, এর বাইরেও একটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র ছিল, এটা বলা যায়? অবশ্যই বলা যায়। আমি আগে বলে নিই যে মেজর মোজাফফর যখন পালিয়ে যান, আচ্ছা আরেকটা বিষয় যে আপনারা বলছেন বা এটা বলা হচ্ছে যে উনি একমাত্র জীবিত অফিসার এখন আছেন, উনি একমাত্র নন, আরো আছেন, আরেকজন আছেন মেজর মঈন। মেজর মঈন এসআইনটিতে ছিলেন, উনি সেখান থেকে ছুটির নাম করে ওই চট্টগ্রামে গিয়েছিলেন, পরে উনিও কিন্তু ভারতে পালিয়ে গিয়েছিলেন। উনি কি এই আসামি? হ্যাঁ, মানে উনিও পালিয়ে গিয়েছিলেন কোর্ট অফ ইনকোয়ারি হওয়ার সময়। মেজর মোজাফফর, এই যে আপনার মেজর খালেদ এবং মেজর মঈন, এরা পালিয়ে চলে যান, এবং মেজর মঈনও ভারতে ছিলেন। তারপরে উনি আবার এক সময় বাংলাদেশে এসেছিলেন, পরে ওনার ডেজার্শনের জন্য একটা শাস্তি হয়, 1 বছর অবস্থা একটা শাস্তি হয়, বাস তারপরে উনি কানাডা চলে যান, এখন উনি কানাডায় আছেন। আচ্ছা, সুতরাং উনি কিন্তু আরেকজন, এই তথ্যটা ঠিক না। এখন হচ্ছে যে এই যে আপনার মেজর মোজাফফর ভারতে চলে গেলেন, সেখানে আমি 2002 সালে সম্ভবত, আমি যখন দৈনিক, একটা বড় দৈনিকে ছিলাম, তখন বিশেষ সংবাদদাতা হিসেবে আমি একটা রিপোর্ট করেছিলাম। আমার কাছে বেশ কিছু তথ্য এসেছিল মেজর মোজাফফরের ব্যাপারে, সম্ভবত ওইটাই একমাত্র রিপোর্ট ছিল। সেখানে আমরা দেখেছিলাম যে উনি ভারত ছিলেন, এবং সেটা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার সেফ হাউস। আচ্ছা, মানে এক সুনির্দিষ্টভাবে এ ধরনের একটা তথ্য আমাদের কাছে এসেছিল, এবং ওই রিপোর্টটা আমি করেছিলাম। এবং ভারতে উনি 2টা নাম ধারণ করেছিলেন, একটা হচ্ছে বিপ্লব সরকার আর একটা হচ্ছে জয় ব্যানার্জি। আচ্ছা, এই 2টা উনি ব্যবহার করেছেন। তো এখন তারপরে তো উনি 1996 সালে আবার আওয়ামী লীগ আসার পরে বাংলাদেশে আসেন। আচ্ছা, এটা নিশ্চিত করা গেছে। তারপরে আবার 2001 সালে বিএনপি আসার পরে উনি আবার ভারতে চলে যান। আবার 2009 সালে আওয়ামী লীগ আসার পরে উনি আবার বাংলাদেশে আসেন, এসে আবার বিভিন্ন নামে এনআইডি, এইটা ওটা তৈরি, তখন তাকে কেউ ধরতো না। আজকেও আমি কয়েকজন অফিসারকে, আমার সিনিয়র, তাদের সাথে কথা বলছিলাম, তারা আমাকে বলছিল কি আমরা তো একে দেখেছি, কিন্তু ইনি যে মেজর মোজাফফর তা তো জানতাম না, আমরা তো মসজিদে নামাজ পড়তে দেখতাম। আচ্ছা, তার মানে উনি দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন, এরকম ছিলেন। এখন দেখেন, আপনি যে বললেন যে এটার মধ্যে বিদেশি শক্তি কিভাবে জড়িত থাকতে পারে, ইনসাইড ড্র দ্য স্টোরি অফ
ইন্ডিয়া সিক্রেট সার্ভিস নামে একটা বই আছে, ভারতীয় সাংবাদিক অশোক রায়নার লেখা। এই বইটা আমি 1993 সালে অনুবাদ করি। এটা হচ্ছে ভারতীয় গুপ্তচর সংস্থার উপর প্রথম মানে বই, এবং এটাকে তাদের একটা অফিসিয়াল বুক হিসেবে বলা হয়। স্যার এটা পড়েছেন আমি জানি। তো এই বইটাতে লেখা আছে যে আপনার এই বইয়ের রেফারেন্সে পরে স্টেটসম্যান পত্রিকায় ভারতে আনন্দবাজারে অনেক রিপোর্ট হয়েছে, টেলি রিপোর্ট হয়েছে, যেগুলো আবার আমাদের বাংলাদেশের পত্রিকায় রিপোর্ট হয়েছে। সেখানে বলা হয়েছে যে শেখ মুজিব হত্যাকাণ্ডের পর ভারত প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যায়, যে তাদের স্ট্যাটাস কো চেঞ্জ হয়ে গেছে, তাদের মাতবুরি চলে গেছে, সুতরাং এখানে ক্ষমতার পট পরিবর্তন করতে হবে। এবং জেনারেল জিয়াউর রহমান যেহেতু একটি স্বতন্ত্র প্রতিরক্ষা নীতি বাস্তবায়ন করছিলেন এবং খুব দ্রুত সেনাবাহিনীর আকার বাড়াচ্ছিলেন, তাতে তারা সন্ত্রস্ত হয়ে যায়। তো তখন এটা নিয়ে এগিয়ে যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা, কিন্তু ওই মুহূর্তে মোরারজি দেশাই ক্ষমতায় আসেন, ভারতের প্রধানমন্ত্রী হন। তো মোরারজি দেশাইয়ের কাছে যখন প্রধান এই ফাইলটি নিয়ে যান, তখন মোরারজি দেশাই খেপে যান, খেপে যেয়ে বলেন যে তোমরা এগুলা কি করছো, আরেকটা দেশের প্রতিবেশী দেশের রাষ্ট্রনায়ককে হত্যার ষড়যন্ত্র, এগুলা করাটা ঠিক না, এতে সম্পর্ক খারাপ হবে, লেট আস লিভ ইন পিস, আমাদেরকে শান্তিতে থাকতে দাও। তখন এই ফাইল ফেরত যায়, কিন্তু উনি 1.5 বছরের মধ্যে মোরারজি দেশাই আবার ক্ষমতাচ্যুত, ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসেন, এসে উনি অর্ডার দেন ডু ইট, এবং তারপরে জেনারেল জিয়াউর রহমান নিহত হন। এখন এই যে স্যার একটা কথা বলছিলেন যে জেনারেল জিয়াউর রহমানের সময় অনেক কু হয়েছে, 21টা কু হয়েছে। এই 7ই নভেম্বর 1975 সালের পর বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে 21টা কু একটার পর একটা হয়েছে। সবচেয়ে বড় কুটা হয়েছে হত্যাকাণ্ডের 77 সালে আপনার বিমান বাহিনীতে 11 জন ফাইটার পাইলট আমাদের মারা গেছে, 200 লোক মারা গেছে। হ্যাঁ, মানে আমাদের বিমান বাহিনী প্রায় শেষ হয়ে গিয়েছিল। আচ্ছা, এগুলোর সাথে কারা জড়িত ছিল? এগুলোর সাথে জড়িত ছিল কর্নেল তাহের এনগং, হাসানুল হক ইনু এনগং, যারা বড় বড় কথা বলে, সুশীল কথা বলে, তাদের সাঙ্গপাঙ্গ গণবাহিনী। এই গণবাহিনী কারা? এরা আমাদের আর্মির ডিসিপ্লিন নষ্ট করে বাংলাদেশ শেষ করে দিতে চেয়েছিল। এখন আরেকটা তথ্য উঠে এসেছে, যেটা সাধারণত পত্র পত্রিকা বা বইয়ে আসে না। সেটা হচ্ছে কর্নেল ডালিম, আপনার কর্নেল ফারুক, কর্নেল রশিদ, যারা শেখ মুজিব হত্যাকারী, তাদের একটি সংগঠন ছিল, সেটা হচ্ছে সেনা পরিষদ। এই সেনা পরিষদও সশস্ত্র আর্মিতে, নেভিতে, এয়ারফোর্সে পেনিট্রেট করেছিল। 77 সালের এই কুয়ের সাথে তারা জড়িত, এবং এই 21টা কুয়ের মধ্যে তারা জড়িত। কর্নেল ফারুক মানে বাংলাদেশে গোপনে এসে আপনার ট্যাঙ্ক রেজিমেন্টটা তখন জেনারেল জিয়া সাভার থেকে আপনার পাঠিয়ে দিয়েছিল বগুড়ায়, উনি গোপনে বগুড়া চলে গিয়েছিলেন, বগুড়ায় গিয়ে ওখানে কু করেছিলেন, সেটাকে বহু কষ্টে দমন করতে হয়েছে। তো এই সমস্ত জিনিস ক্রনোলজি দেখলে মনে হয় যে জেনারেল জিয়ার এই 3.5-4 বছরের শাসনামলে 21টা কু ওনাকে মোকাবেলা করতে হয়েছে। তারপরে শেষেরটাতে গিয়ে উনি নিহত হয়েছেন। আরো একটা তথ্য পাওয়া যায় যে ওনাকে এই চট্টগ্রামে আরো 2বার তার চেষ্টা করা হয়। একটা হচ্ছে পাসিং আউট, মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেডের সময় ইবিআরসি ম্যাচে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার ম্যাচে, সেটা কোনো এক কারণে ব্যর্থ হয়। এরপরে অপারেশন আয়রন নামে বাংলাদেশে একবারই আপনার একটা ল্যান্ডিং অপারেশন হয়েছিল কক্সেস বাজারে, সেইটার মধ্যেও আপনার হত্যাকাণ্ডের একটা পরিকল্পনা করা হয়। এটা জেনারেল মঞ্জুর, ওই যাদের নাম এসছে এটাই করেছে। এই যাদের কথা বলছেন এদের সঙ্গে তাহলে আপনি বললেন যে ইন্দিরা গান্ধী অর্ডার দিয়েছেন, তার মানে ভারতীয় এই যে যারা কুয়ের সঙ্গে এখানে জড়িত, আজ পর্যন্ত বেসামরিক আদালতে কোনো বা বেসামরিক বিচার ব্যবস্থায় কোনো মামলা কেন হলো না? এখন সেটা সম্ভব কিনা নতুন করে হয়েছিল? আপনি যথার্থভাবে বলেছেন যে এই ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে একটা নতুন করে পুরান ঘটনার মতো আর কি, যেটাকে প্যান্ডোরাস বক্স ছিল, প্যান্ডোরাস বক্স ইজ বিং ওপেন। সেখানে এটা আমরা ভাগ্যবান যে এই সময়টা কি মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছেন যখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায়, এবং এটাও আমরা বলতে পারি যে যদি বিএনপি সরকার আজকে ক্ষমতায় না থাকতো তাহলে এই মুজাফফররা চিরকালের জন্যই একেবারে মানে মুক্তি পেয়ে। বিরোধীরা আবরুষ বলছিলেন যে উনি যখনই বিএনপি ক্ষমতায় এসছে উনি ভারতে চলে গেছেন, আওয়ামী লীগ ছিল তখন পার্ট অফ বিএনপি গভর্নমেন্ট। যে এখন নতুন করে যে পুরান ঘটনা যদি নিয়ে আসে তাহলে পরে আবরুষ যেমনটি বলছিলেন যে দেয়ার আর মেনি উইংস, মেনি ডাইমেনশনস অফ দ্য ফ্যাক্ট, তখন মানে এটা আবার প্রকৃত অক্ষে সত্যি কথা বের করা যাবে না। এটা একটা কঠিন কমপ্লেক্স ব্যাপার। আপনার ইনফরমেশনের জন্য বলি, সে সময় কিন্তু একটি বেসামরিক তদন্ত কমিশন গঠিত হয়েছিল, এবং আমি যেহেতু গবেষণা মামলা হয়েছিল কি? হ্যাঁ, মামলা হয়নি,
একটি একজন জাস্টিসের অধীনে জি। জাস্টিসের নেতৃত্বে একটা বেসামরিক কমিশন হয়েছিল এবং সেই কমিশনের রিপোর্ট আমি নিজে দেখেছি তার বাসায় গিয়ে। ওই ভদ্রলোক আমাকে দেখতে দিয়েছেন, কিন্তু কোনো উদ্ধৃতি বা কোনো এটাকে মানে ওইভাবে ব্যবহার করতে আমাকে অনুমতি দেননি। কিন্তু আপনি যদি কোর্স নাও করেন, আপনি যা পড়েছেন যেহেতু, তাতে কি আপনি কনভিন্স ছিলেন সেই রিপোর্টে? সেই রিপোর্টে আমার মনে হয়নি যে অসম্ভব রকম একটা মানে নতুন তথ্য বেরিয়েছে, এরকম মনে হয়নি। জাস্ট সাদামাটা ঘটনার বিবরণ। আপনারা জানেন যে এর পরবর্তীকালে মানে সেই পুরনো কথায় আবার যদি আমরা ফিরে আসি, যে বেসামরিক রিপোর্টটি কেন গুরুত্ব পায়নি, কেন প্রকাশিত হয়নি, কেন বেসামরিক ট্রাইব্যুনালের প্রস্তাবও ছিল, আর ছিল পিপলের তরফ থেকে, কিন্তু সেটাও হয়নি। তার কারণ হলো যে মানে বিষয়গুলি এতটাই কমপ্লেক্স, এতটাই জটিল, এতটাই কুটিল, এতটাই গোপন ছিল যে এগুলো নিয়ে হ্যান্ডেল করা তখন মানে দুর্বল জাস্টিস আব্দুল সাত্তার সরকারের পক্ষে মানে কঠিন ছিল। সেখানে মানে পুরনো কথায় যেটা আমরা ফিরে যাই যে লিবারেশন আর্মি, মানে এটা একটা রাষ্ট্রবিজ্ঞানে বা মিলিটারি পলিটিক্স এর ক্ষেত্রে এটা একটা তত্ত্বকথা আছে, আর্মি অফ দ্য লিবারেশন। মানে হচ্ছে যে সিলভারস্টেইন এই তত্ত্বটার প্রবর্তক। তিনি মনে করেন যে যে সমস্ত সেনাবাহিনী মুক্তিযুদ্ধে বা লিবারেশনে অংশগ্রহণ করে তাদের মধ্যে একটা জাতিগতভাবে একটা দাবি বা একটা ধারণা, পারসেপশন ডেভেলপ করে যে তারাই এই জাতির একমাত্র উদ্ধারকারী। যেমন মানে শেখ সাহেব হত্যার ব্যাপারে যখন ওরা মানে কর্নেল ফারুক, কর্নেল রশিদরা যে তত্ত্বকথার আয়োজন করেছিল, সেটা হচ্ছে এই যে গোটা জাতি আমরা রক্ত দিয়ে স্বাধীনতা করেছি, অথচ এই গত 3 বছরে শেখ সাহেবের অন্যায় অনিয়মের কারণে স্বাধীনতা বিপন্ন হতে চলেছে, দেশের দুর্নীতিতে ডুবে গেছে, দেশের ন্যায় বিচার নেই। এগুলো পরিশুদ্ধতার জন্য তারা এই বিপ্লবটি করেছেন। আবার একই কথা মানে বলা হচ্ছে জিয়াউর রহমানের ব্যাপারে, যে জিয়াউর রহমান স্বাধীনতার সাথে মানে মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছেন। আমার মনে পড়ে যে মানে একটা মানে মিটিং এ মানে ওই তাকে বলা হয়েছিল প্লেইং পলিটিক্স টু মাচ। তার মানে হচ্ছে যে মানে এখন আমার গবেষণার মানে সিদ্ধান্তটা হচ্ছে এরকম যে ডিলেমাস অফ এ মিলিটারি রুলার, এটা এই বইয়ের একটি মানে দ্বিতীয় শিরোনাম, ডিলেমাস অফ এ মিলিটারি রুলার। আমরা বলতে চেয়েছি যে যখনই একজন জিয়াউর রহমানের মতো জনপ্রিয়, গ্রহণযোগ্য ব্যক্তি বৈধতা অর্জন করেন, জনগণের কাছাকাছি যেতে চান, তখনই তার প্রতিপক্ষে সেনাবাহিনী সেই অন্যায়ের বিরোধিতার যুক্তি অথবা লিবারেশন ওয়ারের যুক্তি। আপনার স্পষ্ট যে মঞ্জুর সাহেব তো লিবারেশন আর্মির লোক, সব মানে তড়িঘড়ি করি অনেকটা। যদি তাদেরকে বাঁচিয়ে রাখা যেত বা আর প্রসেসের মধ্য দিয়ে, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি সত্যটা বের করা যেত, তাহলে প্রশ্নটা কি এরকম যে যাতে সত্যটা উদ্ঘাটিত না হয় সেজন্য দ্রুত ফাঁসিটা দেওয়া হলো এক। দ্বিতীয়ত বেসামরিক যদি একটা মামলা হতো তাহলে বিচারটা আরেকটু অন্যভাবে হতে পারতো কিনা। আচ্ছা, এখানে একটা তথ্য দেই, সেটা হচ্ছে যে এই এই বিচারটা কিন্তু হয়েছিল আপনার মিউটিনির কারণে, মানে বিদ্রোহকে কেন্দ্র করে, মানে সামনে রেখে বিচারটা হয়েছে, হত্যাকাণ্ডকে সামনে রেখে নয়। আচ্ছা, মানে জেনারেল জিয়ার হত্যাকে না, আচ্ছা মিউটিনি। এটা আমার থেকে স্যার আইনটা ভালো বলতে পারবেন, যে আপনার হোমিসাইড মানে কোন হন্ডের বিচার করতে গেলে তখন এটাকে নিয়ে যেতে হয় স্যার সিভিলিয়ান কাটে। তো সুতরাং তখনকার সেনা প্রশাসন চেয়েছে জেনারেল এরশাদের অধীনে যে সমস্ত সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে এবং যে জিনিসগুলো এ পর্যন্ত সিনিয়র অফিসার আলোচনা করেছেন, যতটুকুই এসছে তাতে দেখা যাচ্ছে যে একটা আর্জ একটা ছিল যে তাড়াতাড়ি এই জিনিসটাকে যতটুকু পারা যায় তাড়াতাড়ি করে শেষ করো আর কি একটা জিনিস। এবং আরো অনেক কিছু এরকম ঘটেছে, যেমন ধরেন জেনারেল মঞ্জুরের যে হত্যাকাণ্ডটা, জেনারেল মঞ্জুর বলা হচ্ছিল তখন সেনা সদর থেকে যে জেনারেলকে ধরে নিয়ে আসার পরে উত্তেজিত সৈনিকরা তাকে মেরে ফেলেছে, কিন্তু পরে এই যে আমি পরে নিজে এটা নিয়ে অনেক অফিসার, সিনিয়র অফিসারদের, সাবেক ডিজি, ডিজিএফআই প্রধানদের আমি ইন্টারভিউ করার চেষ্টা করেছি এবং আমি তাদের সাথে
সাথে কথা বলেছি অনেকদিন। এবং পরে এই যে আপনার জিয়াউদ্দিন চৌধুরী যিনি ডিসি ছিলেন, উনি ওনার বইয়ের মধ্যে আর মনে হয় সহ্য করতে পারেন নাই, লিখিয়ে দিয়েছেন যে ঢাকা থেকে একজন সিনিয়র অফিসার গিয়েছিলেন, যে রুমের মধ্যে মঞ্জুর সাহেবকে মানে বন্দি করে ছিল, পরে ওইটার বাথরুমে নিয়ে যে গুলি করে, মাথায় গুলি করে তাকে মেরে ফেলা হয়। এটা কিন্তু ঠিক কথা, এটা আমাকে আরো কয়েকজন অফিসার মানে সিনিয়র অফিসার তখন বলেছেন। কিন্তু একটা জিনিস কি, যে আমাদের যারা ওই সময় ছিলেন, যেমন ধরেন জেনারেল মহব্বতজান চৌধুরী, মেজর জেনারেল মহব্বতজান চৌধুরী, উনি কিন্তু জেনারেল জিয়াউর রহমানের কোর্সমেট। 2000 সালে আমি যখন ওনার ইন্টারভিউ করতে যাই, উনি আমাকে শুধু এইটুকু বললেন যে হ্যাঁ, আমি প্লেনে ওঠার সময়ও আমি জেনারেল জিয়াকে বলেছি যে ডোন্ট গো দেয়ার, এন্ড ইফ ইউ, আপনি যদি জানো তাহলে সন্ধ্যার মধ্যে ফেরত আসবে। আচ্ছা, এর বাইরে আমি বললাম যে স্যার, এই যে বাকি যে এই যে জিনিসগুলো আসছে, বিতর্কগুলো আসছে, যে এখানে জেনারেল এরশাদের ভূমিকা কি বা অন্যান্য জিনিস কি, কেন এটা তড়িঘড়ি করে করা, নো কমেন্ট। পরবর্তীতে আমি আরেকজন ডিজিএফআই আপনার মেজর জেনারেল লতিফ, উনি ওই বিদ্রোহের সময় একটি ব্রিগেডের কমান্ডার ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করেছি, উনিও বলছেন নো কমেন্ট। আরেকজন ডিজিএফআইকে জিজ্ঞাসা করেছি, যিনি এটা পুরোটা জানতেন, তিনিও বলেছেন নো কমেন্ট। মানে ওনারা কে এগুলো নিয়ে কথা বলেন, এখন ওনারা মারা গেছেন, ইন্তেকাল করেছেন। তাহলে আমাদের তো এই জিনিসগুলো কমছে। জেনারেল আইনউদ্দিন বীর প্রতীক, উনি ডিফেন্ডিং অফিসার ছিলেন, উনি মারা গেছেন। এখন শুধু জেনারেল ইব্রাহিম আছেন, বেঁচে আছেন। উনি হয়তো কিছু জানেন, তাও পুরোটা বলবেন কিনা আমার সন্দেহ আছে। এখানে প্রশ্নটা যে মানুষের মনে, যে প্রকৃত ঘটনাকে আড়াল করার জন্যই কি তাহলে এই বিচারটা পরবর্তীতে আর মানে আলোচনা তো খুব একটা ছিল না দীর্ঘ সময়? না, যখনই এই যে আপনার তখন মার্শাল ল জারি হলো, মানে বিএনপি কে তো আর সময় দিল না জেনারেল এরশাদ। আপনার 24শে মার্চ 1982 সালে আপনার মার্শাল ল জারি করলো। মার্শাল ল জারি করার পর থেকে দেখেন এটা নিয়ে আর কোনো কথা নাই, উল্টা আরো করলো কি, যেই অফিসার গুলো এগুলো একটু কথাবার্তা বলতে পেরেছিল তাদেরকে মনে বেশ কিছু অফিসারকে আর্মি থেকে বের করে দেওয়া হলো। এটা নিয়ে আর কোনো কথাবার্তা হলো না, সবাই রাগ ডাক গুড়গুড় করে চললো। এরপরে বিএনপি যখন ক্ষমতা আসলো 1991 সালে, তখন আপনার জেনারেল মঞ্জুরের যে আপনার ভাই ছিলেন, সম্ভবত ওনার নাম অ্যাডভোকেট মনসুর, উনি একটা মামলা করেছিলেন, তাও সেটা জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ড নিয়ে। তখন কিছু নাড়াচাড়া হয়েছিল, কিন্তু তারপরে এটা ডাই ডাউন হয়ে যায়। আওয়ামী লীগ আমলে এটা নিয়ে কোনো কিছু উচ্চবাচ্য করা হয়নি সভাপতি। হ্যাঁ, এতদিনে হয়েছে কি, আপনি যত যাই বলেন, এগুলোর অনেক কিছু ধামাচাপা পড়ে গেছে। যারা এগুলোর সাথে জড়িত ছিল জানতেন, এদের বেশিরভাগ পরলোকে চলে গেছে। এখন আমাদের কিন্তু একটা বড় সুযোগ এসছে। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে মিসিং লিঙ্ক গুলো যে আমরা খুঁজে বের করবো। এই যে আপনি যে প্রশ্নটা করছেন যে এটা কি অন্য কিছু ছিল কিনা, এটার জন্য এই যে মেজর মোজাফফরকে যে ধরা হয়েছে, তাকে নিরাপদে রাখা হোক এবং তার জন্য একটা স্বাধীন তদন্ত কমিশন করা হোক, যেটাতে সেনাবাহিনী তদন্ত কমিশনের প্রসঙ্গে আসতাম। যে ভাই, এই জায়গাটাই যে ধরেন, এখন কি আপনার মনে হয় যে একটা স্বাধীন তদন্ত কমিশন হলে, যেহেতু আমাদের হাতে এখন একমাত্র ব্যক্তি হচ্ছেন মোজাফফর হোসেন, তার কাছ থেকে কি আপনার মনে হয় যে প্রকৃত ঘটনার বের করা সম্ভব হবে, এবং তার জন্য কি ধরনের কমিশন করার দরকার আসলে? আচ্ছা, আমি প্রথমে এই বিষয়টা আসি যে এই যে আমাদের যে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি, এক ধরনের ইচ্ছা সরকার এবং সকল দায়িত্বশীল ব্যক্তিদের এই সত্য ঘটনাটা আমরা জানতে চাই। সত্য যতই অপ্রিয় হোক না কেন, একটা জিনিস মনে রাখতে হবে, রাষ্ট্র যখন দুইটা কাজ কিন্তু রাষ্ট্রকে খুব ঠিকভাবে করতে হয়। রাষ্ট্রকে একটা হলো পদ্ধতিগতভাবে তাকে সঠিক কাজটা করতে হবে, আইনগতভাবে তাকে সঠিক কাজটা করতে হবে। এখানে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রাখে কে জানেন? সেটা হলো আইন মন্ত্রণালয়ের যে সচিবালয় আছে, আইন মন্ত্রণালয়ের যে সেক্রেটারিয়েট আছে, তারা এই শক্ত ভূমিকাটা পালন করতে পারে যদি তার একটা নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন হয়। সমস্যা হলো যে আমাদের যে সচিবালয়ের, আমাদের যে এরা কিন্তু নিজেদেরকে কখনো তারা রাষ্ট্রের কর্মচারী মনে করে না, তারা মনে করে একটা দলের কর্মচারী। সুতরাং সেই দলের ইচ্ছা অনিচ্ছায় তারা পরিচালিত হয়। তাদের কোনো নিজস্ব শির দ্বারা নাই, যে শির দ্বারার উপরে শক্ত হয়ে দাঁড়িয়ে বলবে যেটা আইনগতভাবে সঠিক না, সুতরাং এই উই হ্যাভ টু ডু দ্য রাইট থিং, আদারওয়াইজ রাষ্ট্র একসময় ব্লেমড হবে। জিয়াউর রহমানের হত্যাকাণ্ড একটা প্রেসিডেন্টের হত্যাকাণ্ড। প্রথম কথা হলো, এখানে একটা মামলা হয়েছিল, ফটিকছড়িতে একটা মামলা হয়েছিল। আচ্ছা, এবং এই ফটিকছড়িতে মামলা যে হয়েছিল, যে কুদ্দুস নামে একজন আপনার ওসি ছিলেন ওই সময়, ওরা তো এই 55টা বছর ধরে নিয়ে যাওয়া হয়েছিল। না না, চেয়ারম্যান, হ্যাঁ সেটাই আমার কথা। এবং তাকে সাথে এসে বিজিএম বড় লোক করে দিয়েছে। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে যে জেনারেল মঞ্জুর কিন্তু সারেন্ডার করেছিল, এবং জেনারেল মঞ্জুর ওয়ান্টেড টু গিভ সে ব্যাখ্যা করতে চেয়েছিল যে সে ইনভলভ আছে কি আছে না এটা, কিন্তু তাকে সে সুযোগই দেওয়া হয় না, আত্মপক্ষ সমর্থনের সুযোগটা দেওয়া হয় না। তার মানে এই যে 13 জন ফাঁসি, প্রত্যেকটা আত্মীয় স্বজনের কিন্তু একটাই কথা ছিল, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু তাদের
তারা যে নিজেদেরকে যে ডিফেন্ড করবে, এবং বলা হয় যে তাদের মধ্যে অনেকে এই ঘটনায় যুক্তও ছিলেন না। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি যেখানে ব্যাপারটা হলো কি যে এই পুরো কুর ভিতরে কয়েকটা আমাদের সেনাবাহিনীর বিভিন্ন ব্যাচ আছে, এই ব্যাফিসাররা কিছু যুক্ত ছিলেন। তাদের ভিতরে একটা ছিল SS1, এরা হলো স্বাধীনতা যুদ্ধের প্রথম কমিশন, ভারতীয় কমিশন। এরা সেকেন্ড ব্যাচটা হলো SS2, এরা হলো তারা দ্বিতীয়, এই মুজাফফর সাহেব হলো এই দ্বিতীয় ব্যাচের। এবং এই মুজাফফর স্যার, সরি স্যার, আমি বলি জিআরবি স্যার, ইট ইজ শিওর না, হি ইজ ফ্রম SS2। আমি বলি সে উনি 6 জিআরবির সিও ছিলেন, অধিনায়ক ছিলেন। আমি তোমাকে বলি যে আমার এই মুজাফফর স্যারের যে কোর্সমেট, হি ওয়াজ মাই ব্রিগেড কমান্ডার। উনি ফার্স্ট জিআরবি স্যার, এটা কনফার্ম, তার কারণ আমার মামা শ্বশুর জিআরবি ডেপুটি ডিরেক্টর ছিল। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি আর ই করবো না, যেটা হয়তো পরে আমরা জেনে নেব। বাট পয়েন্টটা হচ্ছে যে এই SS1 SS2 জিআরবি অফিসাররা কিন্তু এর মধ্যে ইনভলভ থাকার কথা না। আমি জানি না এটা আসলে আর্মিতে আসছে। তো ব্যাপারটা হলো কি যে জিআরবি অফিসার মানে কি আর্মিতে তো অ্যাকচুয়ালি তখন তো অলরেডি 75 এর পরে তো সবাইকে আর্মিতে নিয়ে নেওয়া হয়েছে, সুতরাং তারা সবাই আর্মি অফিসার, ব্যাকগ্রাউন্ড হলো জিআরবি, এটা হতে পারে। বাট আমি যতটুকু জানি মুজাফফর স্যার ছিলেন SS2 এর অফিসার, আমার ব্রিগেড কমান্ডার ছিলেন SS2। উনি 24 বেঙ্গলের 2IC ছিলেন। ইনি যখন এই 69 ব্রিগেড হিলটপ, এটা হলো হিলটপ মেস আছে চিটাগং এ, এই হিলটপ মেসে এই পরিকল্পনাটা করা হতো এই মেজর খালেদের নেতৃত্বে। যখন ইনি ছিলেন, আমার মনে ছিলেন খুবই সহজ সরল মানুষ, এবং উনাকে এই বলছে যে রব তো আছে, ওনার নাম হলো রব, তো রব আছে, রবকে নিয়ে নাও এই পরিকল্পনার মধ্যে। সবাই বলছে না ও এত কিছু বোঝাতে দেয় না, ওই সাদা সিধা মানুষ কারো কিছু বলে ফেলবে, তার থেকে বরং ওকে ডাকার দরকার নাই, বলে আমাকে নেয়। আমার কমান্ডার আমাকে বলতেছে, ব্যাখ্যা করতেছে, দেখো মাঝে মধ্যে বোকা হওয়া ভালো, এবং আমাদের এই তথ্য উদ্ঘাটন করতেই হবে যে কারা আমাদের এই সেনাবাহিনীকে ধ্বংস করতে ব্যস্ত, কারা আমার রাষ্ট্রকে অস্থিতিশীল করতে ব্যস্ত, কারা এর মধ্যে জড়িত। যদি সরকার এখন এভলভ হয়ে যায় যে তাকে যেন এই তথ্য যেন বাইরে না যায়, তার মানে সরকার হ্যাজ গট সাম ব্যাড ইন্টেনশন। সুতরাং সরকারকে এটা পরিষ্কার করতে হবে যে তারা এই সত্য উদ্ঘাটন করতে চায়, কারণ এই দেশের মানুষ জানতে চায়। অনেকগুলো প্রশ্ন, এটাও একটা বড় প্রশ্ন, এরশাদের ভূমিকা আসলে তখন কি ছিল সবকিছু জানবার জন্য? এখন কি তাহলে একটা তদন্ত কমিশন হওয়া প্রয়োজন? মানে খুব মজার কথা যে ওই গ্রন্থে যা লেখা হয়েছে, আমার ফাইন্ডিংসে তাই উল্লেখ আছে। অর্থাৎ যে ডোমেস্টিক কম্পালশন, অর্থাৎ মানে কনফিউশন ক্লিকস অর গ্রুপিংস ইন দি আর্মি, মানে আর্মির ওই যে পাকিস্তান ফেরত সেনাবাহিনী, আবার মুক্তিযুদ্ধ সেনাবাহিনী, এটার মধ্য দিয়ে একটা বড় ধরনের বিরোধ সৃষ্টি হয়। এবং আমি জিয়াউর রহমানের সিদ্ধান্তকে স্বাগত জানাই, যৌক্তিক মনে করি যে জিয়াউর রহমান চেয়েছিলেন যে গরিষ্ঠ মানুষের আস্থা অর্জন করতে, সেনাবাহিনীর আস্থা অর্জন করতে, প্রফেশনালিজম বা এই ওয়ার রিডেন আর্মিকে প্রাধান্য না দিয়ে নিয়মতান্ত্রিকতার মাধ্যমে নেতৃত্বের যোগ্যতা অবশ্য সবকিছু বিবেচনা করে এরশাদকে করলেন। এবং এরশাদকে যে সেনাপ্রধান করলেন, ইট became or the main reason behind the killing of জিয়াউর রহমান। মানে খুবই ক্ষিপ্ত হলেন, গল্পটা সবাই জানেন, মাসকারান হ্যাজ। এবং জেনারেল মঞ্জুরকে হত্যা করার যে মামলাটা এরশাদের বিরুদ্ধে ছিল, এবং বলাই হয় যে এরশাদ সাহেব ওনাকে হত্যাটা না করলে পুরো ঘটনাটা অন্যরকম হতে পারে। না, এটা আমার কাছে এবার গল্পও মনে হতে পারে। আমি আমার গবেষণায় আমি এই কথাটা উল্লেখ করেছি, এক ঢিলে দুই পাখি, মানে এই। কিন্তু মানে কতটা আমরা অনুমান করছি, বিশ্লেষণ করছি, ধারণা করছি, আর কতটা বাস্তবতা, এর মধ্যে একটা পার্থক্য আছে। তবে এটা সত্য কথা যে মানে এরশাদ সাহেব অসম্ভব এরকম দুর্বল ছিলেন এই জেনারেল মঞ্জুর কাছে। মঞ্জুর যখনই কোনো অফিসার চেয়েছে তখন তিনি সেই অফিসারকে মানে দিয়েছেন, বা পারিপার্শ্বিক আলাপ আলোচনা সম্পর্কের ব্যাপারে তাকে ভয় করতেন রীতিমতো। তার ফলে ওই যে ভয়ের মাধ্যমে তিনি শক্তি সঞ্চয় করেছেন, এই সেটা করতে দিয়েছেন মানে এরশাদ। এবং যেহেতু পরবর্তীকালে আর্মি ক্ষমতা নিয়েছে এবং জাস্টিস সত্তারের যে বেসামরিক সরকার সেটাকে কন্টিনিউ করতে দেয়নি, বলে এই সবকিছুর মধ্য দিয়ে আমরা তো একটা প্রকৃত চিত্রটা চাই, তো সেই জন্য একটা কমিশন দরকার কিনা?
মানে সেটা হতে পারে কিনা? মানে সেটা কমিশন হতে পারে, তবে আমাদের এই দীর্ঘ 45 বছর পরে সত্য উদ্ঘাটনের প্রচেষ্টা আমাদের জন্য কতটা সত্যতা বের করতে পারবে, অথবা আর নতুন করে যে কথা একটু আগে আমরা আলাপ করলাম যে আবারও বিতর্ক, আবারও মানে নানা ধরনের অন্তর্দ্বন্দ্ব বা বিভক্তি সৃষ্টি হবে কিনা, সেটা আর একটা বিবেচ্য বিষয়। তবে আমার মনে হয়েছে যে একটা সাধারণ রিডিং বা গবেষণা হওয়া দরকার, অথবা মানে যে বেসামরিক কমিশনের কথা আমি বললাম এবং জাস্টিসের অধীনে সেটি হয়েছিল, সেটাও এই সরকার ইচ্ছা করলে প্রকাশ পারে। অর্থাৎ ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি বা এরকম কিছু করে সত্যের উদ্ঘাটন। জনাব আবু রুশদ, আপনার কি মনে হয় যে এখন এই যে 45 বছর, এটা লম্বা সময়, নতুন করে কি যেসব প্রশ্ন জনমনে আছে, পলিটিক্যাল স্ফিয়ারে আছে, বের করা কি অসম্ভব? না, অসম্ভব না। যেটা স্যার বলেছেন সেটা হচ্ছে যে হয়তো এখন তাকে জেরা করলে বা কিছু করলে তিনি আবার আরেক ধরনের কিছু ভুল তথ্য নিজে ইচ্ছা করে দিতে পারেন, ক্যামোফ্লেজ তৈরি করেন কিনা, ক্যামোফ্লেজ করতে পারেন, কেননা বেঁচে তো নাই কেউ। কিন্তু মানে তথ্য ক্রস চেক করাটা ডিফিকাল্ট না, ক্রস চেক করার উপায় আছে। আচ্ছা, সেই উপায়টা আছে, স্যারও হয়তো আমার সাথে এগ্রি করবেন। যেমন ধরেন তখনকার সময়ের বেশ কিছু অফিসার, সিনিয়র অফিসার আমাদের এখনো বেঁচে আছেন। জেনারেল জামিল হাসান বেঁচে আছেন, জেনারেল ইমামুজ্জামান বেঁচে আছেন, কর্নেল অলি বেঁচে আছেন, এরকম অনেক অফিসার, জেনারেল ইব্রাহিম বেঁচে আছেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত বেঁচে আছেন, এরকম অনেক একটা বইয়ের মধ্যেই ঘটনাগুলো আছে। যারা তখন চাকরি করেছেন মানে চট্টগ্রামে বা আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, তাদের বহুজনই বেঁচে আছে। সুতরাং ক্রস চেক করা এটা বড় ব্যাপার। আপনি বলেছেন সেটা হচ্ছে স্বাধীন একটি তদন্ত কমিশন করা দরকার। তার কারণ আমরা এই 45 বছর পরে একটা বড় সুযোগ পেয়েছি এই বিতর্কগুলোর থেকে বেরিয়ে আসার। কমিশনে কি মিলিটারি এবং সিভিল? আমি বলছি যে এটা মূলত হবে মিলিটারি। তার কারণ উনি মিলিটারি অফিসার ছিলেন, ওনাকে যতই বলেন বিচার করতে গেলে সামরিক আইনে করতে হবে, আপনি এটা বাইরে যেতে পারবেন না। হ্যাঁ, এখন ওনার তো কোর্ট হয়েছিল, কোর্ট মার্শাল হয়নি। এখন ওইখানে সামরিক বাহিনীর কর্মকর্তারা থাকতে পারেন, আপনার ডিজিএফ এর কর্মকর্তারা থাকতে পারেন, অর্থাৎ গোয়েন্দা সংস্থার, আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাবেক বিচারপতিকে দিয়ে করা সম্ভব না এটা? না, এটা আপনি মিলিটারির মধ্যে রাখেন। তার কারণ এটা আপনি ওদিকে দিলে এটা অন্যদিকে চলে যাবে, তার কারণ মিলবে না। আপনার দুই ধরনের জিনিস। হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনি এটার সাথে রাখতে পারেন সশস্ত্র বাহিনী বিভাগ, মানে আর্ম ফোর্সেস ডিভিশনের অফিসারদেরকে, তারা নিয়োগ দিবে, বলবে। তারপরে আপনার